নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। কোচবিহারে রাতে গুলিবদ্ধ তৃণমূল নেতা, অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপির সভাপতি বরণের মঞ্চে কালীঘাটের বিগ্রহের ছবি। বঙ্গের নিজস্ব হিন্দুত্ব আমদানি নাকি নিশানা কালীঘাটবাসিনীকেই? কথা কিছুটা স্বাভাবিক, কেটেছে তন্দ্রাচ্ছন্নতাও। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌগত রায়। এখন কেমন আছেন? সম্পূর্ণ টেট বাতিল না করে শুধু নিয়োগ প্রক্রিয়া বাতিল কেন? প্রাথমিকে ৩২,০০০ চাকরির মামলায় প্রশ্ন হাইকোর্টে। প্রয়োজনে দল ছাড়ব, হামলার মুখে পড়ে হুমকি রাজ্যের মন্ত্রীর। ব্যবস্থা না নিলে কলকাতায় মহামিছিলের হুঁশিয়ারি। কেন রুদ্ধদ্বার শুনানির প্রয়োজন? কার্তিক মহারাজকে লিখিত আবেদন করতে বলল হাইকোর্ট। তার ভিত্তিতে শোনা হবে রাজ্যের আপত্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। কোচবিহারে রাতে গুলিবদ্ধ তৃণমূল নেতা, অভিযোগের তীর বিজেপির দিকে। দলের কাজ করে রাতে বাড়ি ফেরার সময়ে গুলিবদ্ধ এক তৃণমূল নেতা, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার কোচবিহার ২ ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকার ঘটনা। রক্তাক্ত অবস্থায় জখম তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করার পরে অস্ত্রোপচার করা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি রাজুদের রাত ১১টা নাগাদ ঝিনাইডাঙ্গা এলাকা দিয়ে বাড়ি ফিরেছিলেন। ওই সময়ে গুলিবদ্ধ হন তিনি। জানা গিয়েছে, কালো রঙের একটি স্করপিও গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে বিজেপি। তবে অভিযোগ অস্বীকার করে উত্তর বিধানসভার কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, জেলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের কর্মীরা বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা। এখানে বিজেপির কোনো নেতা বা কর্মী যুক্ত নেই। তার অভিযোগ, তৃণমূল জেলা সভাপতি নিজেদের দোষ ঢাকার জন্য আমাদের উপর মিথ্যে অভিযোগ চাপাচ্ছেন। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় থানা সূত্রের খবর, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুষ্কৃতীদের গাড়ি। বিজেপির সভাপতি বরণের মঞ্চে কালীঘাটের বিগ্রহের ছবি। বঙ্গের নিজস্ব হিন্দুত্ব আমদানি নাকি নিশানা কালীঘাটবাসিনীকেই? পশ্চিমবঙ্গের জন্য বাঙালি হিন্দুত্বে জোর দিতে চলেছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্যকে বেছে নেওয়ার কারণ কি, তা ব্যাখ্যা করে বুধবার থেকেই বিজেপির একাংশের তরফে বলা শুরু হয়েছিল, বিস্তীর্ণ গ্রাম মফস্বল বিজেপির সঙ্গেই রয়েছে। এবার তার পাশাপাশি শ্রমিক শহুরে শিক্ষিত মধ্যবিত্ত ভদ্রলোক বাঙালির বর্ণারও বেশি করে স্পর্শ করেন, এই মর্মে ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবার বিজেপির নতুন রাজ্য সভাপতিকে বরণের মঞ্চে ঝুলিয়ে দিল। বঙ্গে বদলে যাচ্ছে হিন্দুত্বের ব্র্যান্ডিং। শ্রমিককে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করার মঞ্চে শ্রীরামচন্দ্রের ছবি নয়, দেখা গেল কালীঘাট মন্দিরের কালীর বিগ্রহের ফ্রেমে বাঁধানো ছবি। শ্রমিকের নাম ঘোষিত হতে সেই ছবি আরো বড় আকারে ভেসে উঠল মঞ্চের এলইডি পটভূমিতে। বিজেপির যে কোনো মঞ্চে জনসংঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দলের প্রধান তাত্ত্বিক দীনদয়াল উপাধ্যায় এবং ভারত মাতার ছবি থাকা আবশ্যিক। বৃহস্পতিবার সায়েন্স সিটির প্রদর্শনীর ময়দানে হ্যাঙ্গার আচ্ছাদিত মঞ্চেও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু যেদিকে সেই ৩টি ছবি রাখা ছিল, তার উল্টো দিকেই ফুলমালায় সজ্জিত কালীরও ছবি ছিল। তাৎপর্যপূর্ণভাবে সেই ছবি কালীঘাটের বিগ্রহের। বিজেপির কর্মসূচিতে জয় শ্রীরাম ধ্বনিও ওঠে মুহুর্মুহু, কিন্তু বৃহস্পতি মঞ্চে শ্রীরামের পাশাপাশি মা কালীর নামেও জয়ধ্বনি শোনা গেল কর্মসূচির সঞ্চালক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর মুখে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি কি বাংলায় নিজস্ব হিন্দুত্বের মডেল আমদানি করলো? দলীয় নেতৃত্ব এবং প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছে না। তবে কেউ কেউ ঘুরিয়ে যে ব্যাখ্যা দিচ্ছেন, তাতে বাঙালির নিজস্ব হিন্দুত্বের জোর দেওয়ার ওই আভাস ধরা পড়েছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেছেন যে, মা কালী তো বাঙালির ঘরে ঘরে। সকালে বিকেলে বাংলার ঘরে ঘরে মা কালীর নাম নেওয়া হয়, মা কালীর আশীর্বাদ চাওয়া হয়। পশ্চিমবঙ্গ বিজেপির মঞ্চে মা কালীর ছবি থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিক ঘটনা এতদিন কেন ঘটেনি, তার ব্যাখ্যায় লকেট যাননি। নতুন সভাপতি শ্রমিকের উত্তর আরও ঘোরানো, আরও উজ্জ্বল। বিজেপি বাঙালিরই দল, বাঙালির হাতে এই দল তৈরি হয়েছে। বাংলার নিজের যেসব ঐতিহ্য পরম্পরা নিয়ে গর্ব করে, বিজেপি সেই সব কিছুতেই গর্ব অনুভব করে। পরের বাক্যেই রাজনীতি এবং ধর্ম থেকে আরো দূরে সরে গিয়ে শ্রমিক বলেছেন, রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের বাংলা, নজরুল মুস্তফা আলী মুস্তফা সিরাজের বাংলা, তাদের প্রত্যেকের রচনায় আমাদের সুপ্রাচীন সভ্যতার নিজস্ব দর্শনের ছাপ। রবীন্দ্র পরবর্তী যুগে যারা লিখেছেন এবং বাঙালির গর্ব হয়ে উঠেছেন, তাদের রচনাতেও উপনিষদের শিক্ষা এবং ভাবধারা। এটাই বাংলা, এটাই বাঙালিয়ানা। বিজেপি সেই বাঙালিয়ানাতেই বিশ্বাস করে, অর্থাৎ
মঞ্চে কালীর উপস্থিতি হিন্দুত্বে বাঙালিয়ানা যোগ করার লক্ষ্যে কিনা রাজ্য বিজেপির সভাপতি তা স্পষ্ট করতে চাননি, কিন্তু বাঙালিয়ানা প্রসঙ্গ এড়াতেও পারেননি। তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদারের অবশ্য বক্তব্য, বিজেপির সভাপতি বরণের মঞ্চ ছিল বৈপরীত এবং সংশয়ে ঠাসা। একদিকে শুভেন্দু অধিকারী শুধু হিন্দু হিন্দু করলেন, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বলেন দুর্গাপুজো আর মহরম একই সঙ্গে হবে। সেখানেই বোঝা গিয়েছে দলের মধ্যে দৈন্য এবং সংশয় চরম পর্যায়ে। বোঝা গিয়েছে ওদের নীতি এবং চিন্তাধারায় কোনো স্বচ্ছতা নেই। তার কথায় কালীঘাটের মা কালীর মুখ দেখিয়ে যে নাটকটা বিজেপি করেছে সেটাও আর একটা সংশয়ময় রাজনৈতিক পদক্ষেপ। এতদিন রাম আর হনুমানের মুখ দেখিয়ে সারা বাংলা ঢেকে দেওয়া হয়েছে, মা কালীকে পাওয়া যায়নি। পরে জগন্নাথ দেবকে কেন্দ্র করে বিভাজন তৈরি করা হয়েছে। দীঘার জগন্নাথ বড় নাকি পুরীর জগন্নাথ? তৃণমূল যেসব ভেদাভেদ সরিয়ে জয় জগন্নাথ স্লোগান তুলে ধরেছেন তাকে সামাল দিতেই কি কালীঘাটের মা কালীর মুখ আনতে হচ্ছে? তবে অনেকে বলেছেন শুধু হিন্দুত্বে বাঙালিয়ানা মেশানো নয়, এই ছবির অন্য তাৎপর্যও রয়েছে। তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে হানা দেওয়ার বার্তা। কালীঘাটের মন্দির মমতার নিজের পাড়ায় তো বটেই, বিভিন্ন শুভ কাজের আগে মমতা কালীঘাটের এই বিগ্রহের সামনে গিয়ে দাঁড়ান, ভক্তিভরে পুজো দেন, আশীর্বাদ প্রার্থনা করেন। সম্প্রতি কালীঘাট মন্দির চত্বরের সংস্কার এবং মন্দিরে যাতায়াত মসৃণ করতেই স্কাই ওয়াকও তৈরি করেছিলেন তিনি। সেই কালীঘাটের বিগ্রহকে সাক্ষী রেখে কি মমতাকে চ্যালেঞ্জ ছুড়ছে বিজেপি? রাজ্য বিজেপির আর এক সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের জবাব, বাংলা মানেই কালীঘাট আর দক্ষিণেশ্বর। আমাদের মঞ্চে মায়ের ছবি হয়তো আগে কখনো রাখা হয়নি, কিন্তু সর্বভারতীয় স্তরের নেতারা এলে আমরা কালীঘাটের মায়ের ছবি বা মূর্তির উপহার দিই। অতঃপর তার সংযোজন কালীঘাটের মায়ের কৃপাতেই যেন কালীঘাটবাসিনী অশুভ শক্তির বিনাশ তথা বিসর্জন হয়। কথা কিছুটা স্বাভাবিক, কেটেছে তন্দ্রাচ্ছন্নতাও। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন সৌগত রায়। এখন কেমন আছেন? ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন দমদম লোকসভা কেন্দ্রের সংসদ বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায়। গুরুতর অসুস্থ অবস্থায় গত 22 জুন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরের তন্দ্রাচ্ছন্নতা সহ একাধিক সমস্যা রয়েছে। ভালো করে কথা বলতে পারছিলেন না সৌগত, কথা জড়িয়ে যাচ্ছিল, উঠে দাঁড়াতে গেলে পড়ে যাচ্ছিলেন তিনি, পিঠের নিচের দিকে ব্যথাও ছিল। বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে সৌগতের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ খানিকটা উন্নত হয়েছে। আপাতত কথা কিছুটা স্বাভাবিক হয়েছে, কেটেছে তন্দ্রাচ্ছন্নতাও। তবে এখনও তিনি যথেষ্ট দুর্বল। সর্বক্ষণ তার দিকে নজর রেখেছেন চিকিৎসকেরা। তার শারীরিক উন্নতি লক্ষণগুলি সন্তোষজনক বলে মনে করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যে ওষুধ সৌগতকে দেওয়া হয়েছে তা কাজ করছে, তাই তার শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত, পেসমেকার বসে। এরপর তাকে আর বাড়িতে রাখার ঝুঁকি নেয়নি পরিবার। প্রথমে ভর্তি করানো হয়েছিল বেলঘড়িয়ার একটি হাসপাতালে, পরে সেখান থেকে দক্ষিণ কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানে তিনি চিকিৎসাহীন। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। ধরা পড়েছে স্নায়ুর রোগ। চিকিৎসক অরিন্দম মিত্র, মনোজ মাহাতো এবং রাহুল জৈন নিয়মিত তাকে দেখছেন। বুধবার হাসপাতাল থেকে যে মেডিকেল বুলেটিন দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল সৌগতের তন্দ্রাচ্ছন্নতা রয়েছে। কথা এখনো জড়িয়ে যাচ্ছে। রাইলস টিউবের সাহায্যে তাকে খাওয়ানো হচ্ছে, চলছে ফিজিওথেরাপি। 77 বছরের সংসদ ভার্নিক এনসেফালোপ্যাথিতে আক্রান্ত। তিনি অনিদ্রা, স্নায়ুর পীড়া এবং অবসাদের জন্য একাধিক ওষুধ খাচ্ছিলেন, সেগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে। কিডনি সমস্যার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দমদমের সংসদের শারীরিক পরিস্থিতির উন্নতি হলো। সম্পূর্ণ টেট বাতিল না করে শুধু নিয়োগ প্রক্রিয়া বাতিল কেন? প্রাথমিকে 32,000 চাকরি মামলায় প্রশ্ন হাইকোর্টে। 2014 সালের টেট বাতিল না করে কেন শুধু 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো? প্রাথমিক 32,000 চাকরি বাতিলের মামলায় সেই প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। প্রশ্ন তুললেন চাকরিহারাদের আইনজীবী অনিন্দম মিত্র। তার বক্তব্য, 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে তাতে দুর্নীতির কোনো অভিযোগ নেই। মামলাকারীরাও তেমন অভিযোগ করেননি। কেবল ওই নিয়োগ প্রক্রিয়া কিছু অনিয়মে অভিযোগ উঠেছিল, বরং দুর্নীতির অভিযোগ উঠেছে 2014 সালের টেটে, যার ভিত্তিতে পরবর্তী 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়া। তবে কেন সম্পূর্ণ টেট বাতিল করে দেওয়া হলো না? নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করা হলো কেন? যদিও টেটে দুর্নীতির অভিযোগগুলিরও ভিত্তি নেই বলে ওই আইনজীবীর দাবি। প্রাথমিক 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি বিজেপি সংসদ। তার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা চলছে। বৃহস্পতিবারও সেই সংক্রান্ত শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে। 2023 সালে বিচারপতি গঙ্গোপাধ্যায় রায়ের ফলে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল হয়ে গিয়েছিল। বিচারপতি তখন একটি পর্যবেক্ষণে জানিয়েছিলেন ন্যায় বিচার আসলে আইনেরও ঊর্ধ্বে। সিঙ্গেল বেঞ্চের সেই পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেন চাকরিহারাদের আইনজীবী। তার সওয়াল, আইন ছাড়া কিভাবে ন্যায় বিচার দেওয়া সম্ভব? আমাদের দেশ আইনের শাসন মৌলিক কাঠামোরই একটি অংশ। আইন না মেনে কি রায় দেওয়া যায়? চাকরি বাতিল করে আবার ধাপে ধাপে নিয়োগের নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। এটা করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। চাকরিহারাদের আইনজীবীর সওয়ালের মুখে
বিচারপতি চক্রবর্তী জানতে চান এগুলো এখন কেন বলছেন, তখন কেন চ্যালেঞ্জ করেননি। আইনজীবী জানান 42,949 জন শিক্ষকের মধ্যে রায়ে প্রথমে 34,000 চাকরি বাতিলের কথা বলা হয়েছিল। পরে মামলাকারীরা জানান 36 নয়, সংখ্যাটি 32,000 হবে। সিঙ্গেল বেঞ্চের বিচারপতিও সেটাই করে দেন, জানিয়ে দেন সংখ্যা টাইপ করতে ভুল হয়েছে। অভিযোগ মামলাকারীদের দেওয়া তথ্যই লিখে দিয়েছেন বিচারপতি। যাচাই করে দেখেননি। হাইকোর্টে এই সংক্রান্ত শুনানি এখনো শেষ হয়নি। আগামী সোমবার আবার এই মামলা শুনবে ডিভিশন বেঞ্চ। প্রয়োজনে দল ছাড়ব, হামলার মুখে পড়ে হুমকি রাজ্যের মন্ত্রীর। ব্যবস্থা না নিলে কলকাতায় মহামিছিল ও হুঁশিয়ারি। নিজের কেন্দ্রেই হামলার মুখে পড়ে এবার দল ছাড়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুধু তাই নয়, তার বিরুদ্ধে হামলার ঘটনায় যারা জড়িত দল যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না করে তাহলে আগামী 10ই জুলাই কলকাতায় মহামিছিল হবে বলেও হুমকি দিলেন তিনি। বৃহস্পতিবার মন্তেশ্বরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ। সেই সময় তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। দাবি দলীয় কর্মীদেরও একাংশ হামলা চালিয়েছে, তাতে সিদ্দিকুল্লাহ নিজেও আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন। সেই ঘটনার পর অভিযোগ জানাতে জেলা পুলিশ সুপারের দপ্তরে যান মন্ত্রী। সুপারের সঙ্গে কথা বলার পর সেখান থেকে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তার অভিযোগ, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখেছে গোটা ঘটনা। তারা চাইলেও হামলা আটকাতে পারত, কিন্তু তারা তা করেনি। এ নিয়ে পুলিশ সুপার তার কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী। ঘটনাচক্রে এ রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই মন্ত্রীর হুঁশিয়ারি, এই চক্রান্ত যারা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই সন্ত্রাস যদি বন্ধ না হয় বলে দিচ্ছি, সিপিএম এর আমলে যেরকম আন্দোলন করেছিলাম সেরকম এবারও হবে। আমার সারা রাজ্যে 1200 মাদ্রাসা রয়েছে, 450 জমিয়তের ইউনিট আছে, 20 লক্ষ সদস্য আছে। খুব স্পষ্টভাবে বলছি, দল যদি ব্যবস্থা না করে আগামী 10ই জুলাই কলকাতায় মহামিছিল বার করে এর প্রতিবাদ করব। সিদ্দিকুল্লাহ জানান, জেলা পুলিশ সুপারকে তার যা জানানোর ছিল তিনি তা জানিয়েছেন। তার কথায় এই নৈরাজ্য আমরা মানতে পারবো না, নৈরাজ্যকে দমন করতে হবে, বলতে হবে ভালো মানুষকেই চাই। সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চায়নি বলেই সিপিএম কে সরতে হয়েছে, তৃণমূলকে স্বীকার করতে হবে। আমাদের অবদান ছাড়া তৃণমূল আসতে পারত না। সিদ্দিকুল্লাহ মন্তেশ্বরের বিধায়ক। 21শে জুলাইয়ে প্রস্তুতি সবার আগে বৃহস্পতিবার সেখানেই গিয়েছিলেন মন্ত্রী। তার কনভয় মালডাঙ্গা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছাতেই হাতে ঝাঁটা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন। তোলা হয় গো ব্যাক স্লোগান। মন্ত্রীকে চিটিংবাজ ধাপ্পাবাজ বলেও আক্রমণ করতে থাকেন বিক্ষোভকারীরা। সেই সময় ইট রড লাঠি দিয়ে হামলাও হয় মন্ত্রীর গাড়িতে। বিক্ষোভকারীদের অভিযোগ, সিদ্দিকুল্লাহ গত 4 বছর ধরে এলাকায় খোঁজখবর রাখেননি, উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি। মালডাঙ্গা ও আশেপাশের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবার অবস্থায় অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে আঙুল তুলেছেন সিদ্দিকুল্লাহ। তার অভিযোগ, আহমেদের মদতে তার অনুগামীরা হামলা চালিয়েছেন। মন্ত্রীর দাবি তাকে খুনের চেষ্টা হয়েছে। তার গাড়িতে থাকা 6 জন জখম হয়েছে, তারও হাতে চোট লেগেছে বলে দাবি করেছেন মন্ত্রী। এ বিষয়ে আহমেদের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। জেলার তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, খোঁজ নিয়ে দেখতে হবে। আমার ধারণা বিরোধীরা একত্রিত হয়ে অশান্তি বাঁধিয়েছে। যত ভোট এগিয়ে আসবে তত আমাদের দলের বিরুদ্ধে বিরোধীরা চক্রান্ত করবে। কেন রুদ্ধতার শুনানির প্রয়োজন? কার্তিক মহারাজকে লিখিত আবেদন করতে বলল হাইকোর্ট। তার ভিডিওতে শোনা হবে রাজ্যের আপত্তি। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাতের অভিযোগ উঠেছে। সেই মামলার রুদ্ধতার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। তা নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এ নিয়ে মামলাকারী কার্তিক মহারাজকে লিখিত আবেদন করতে বললেন। কেন রুদ্ধতার শুনানির প্রয়োজন তা জানতে হবে কার্তিক মহারাজকে। তার ভিত্তিতেই রাজ্যের আপত্তি শুনবে আদালত। এই ধরনের শুনানির ক্ষেত্রে রুদ্ধতার শুনানি চলে, সেখানে বাইরের কারো বা সংবাদ মাধ্যমের প্রবেশের অধিকার থাকে না। কার্তিক মহারাজের মামলার রুদ্ধতার শুনানি নিয়ে আপত্তি জানায় রাজ্য। রাজ্যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সওয়াল, কেন ওই মামলায় রুদ্ধতার শুনানির প্রয়োজন রয়েছে? অন্য সব মামলায় এমন শুনানি করা হয় না। এরপরেই বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত জানান, কেন রুদ্ধতার শুনানির প্রয়োজন। মামলাকারী কার্তিক মহারাজকে সেই বিষয়ে লিখিত আবেদন করতে হবে। তার ভিত্তিতে রাজ্যের আপত্তি শুনবে আদালত। তারপরেই শুনানি নিয়ে বিবেচনা করা হবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এ নিয়ে মহারাজের আইনজীবী কোর্ট জানিয়েছিলেন, মিথ্যা অভিযোগ তুলে মহারাজের সম্মানহানি করা হতে পারে, তাই রুদ্ধতার শুনানির আবেদন করা হয়। অন্যদিকে আগামী শুনানি পর্যন্ত আদালতের কাছে অন্তর্বর্তী রক্ষা কবচ চান কার্তিক মহারাজ। রাজ্য আদালতকে জানায়, মামলা বিচারাধীন থাকাকালীন পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশ মহারাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না। গত 28শে জুন কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ করেন এক মহিলা। অভিযোগকারিনীর দাবি, 2013 সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য অঞ্চলে এক আশ্রমের প্রাথমিক স্কুলে নিয়ে যান। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাকে একটি ঘর দেওয়া হয়।
হয়েছিল। সেখানে নাকি এক রাতে আচমকাই মহারাজ হাজির হয়েছিল, তাকে সহবাসের প্রস্তাব দেন এবং বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। তার আরো অভিযোগ, তারপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয়, এমনকি তিনি সন্তান সম্ভাবনা হয়ে পড়লে জোর করে তার গর্ভপাত করানো হয়। মহিলার অভিযোগ, ভিডিওতে এফআইআর দায়ের করে নবগ্রাম থানার পুলিশ। সোমবার নবগ্রাম থানার পুলিশ বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের সঙ্গে অফিসে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসে। এফআইআর খারিজের আবেদন জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা করে কার্তিক মহারাজ। তার পক্ষের আইনজীবী কৌস্তব বাগচি আদালতে জানিয়েছিলেন তার মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। মামলা করার অনুমতি দেন বিচারপতি সেনগুপ্ত। বুধবার শুনানির কথা থাকলেও রাজ্যের এজি এই মামলার সময় চান। বিচারপতি সে আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার আদালত কার্তিক মহারাজকে আবেদন করতে বলল। তাকে জানাতে হবে কেন এই মামলায় দ্রুততার শুনানি প্রয়োজন।